5 অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের সংলাপ, আলোচনা হবে সংস্কার কমিশন ও আইন শৃঙ্খলা নিয়ে। আওয়ামী লীগ ও 14 দলের বিরুদ্ধে কারফিউ জারি করে গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দেশ ছাড়ার তথ্য জানে না র্যাব, নজরুল ইসলাম সালাম মুর্শেদি রিমান্ডে। হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধে 8 ইসরায়েলি সেনা নিহত, আয়রন ডোম কাচের থেকেও ভঙ্গুর, মন্তব্য ইরানের। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলোকে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে 2 দফায় আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও সংলাপে বসবেন। সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিপ্লবের পর যে সরকার গঠন হয়েছে তা জনগণের সরকার, তাই এই সরকারের নেয়া সিদ্ধান্ত জনগণেরই সিদ্ধান্ত। যে কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। এটা তো এমন কিছু না, আপনি যে কোনো বিষয় তো একটা সমালোচনা হতেই পারে। এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না। কোন কোন দল সংলাপে আমন্ত্রণ পাচ্ছে এমন প্রশ্নে জানানো হয়, বিষয়টি নির্ভর করছে উপদেষ্টা পরিষদের উপর। শনিবারই এ বিষয়ে জানা যাবে বলেও জানান তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কারফিউ জারি করে গণহত্যা চালানোয় সরকারকে সহযোগিতা করার অভিযোগে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। আজ এই অভিযোগ দায়ের করে এনডিএম। আর রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। হাসিনা সরকারের নির্দেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কারফিউ জারি করে আন্দোলন দমানোর চেষ্টা চালায় তার মন্ত্রিসভা। আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল সভা করে কারফিউ জারির পক্ষে সিদ্ধান্ত দেয়। এমন সিদ্ধান্তকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্র গুলি। এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করে তার পরিবার। নিরস্ত্র ছাত্র জনতা, সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, শিগগিরই ট্রাইব্যুনাল গঠিত হবে। বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে, যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। হতাহত পরিবারকে ন্যায় বিচার পেতে ট্রাইব্যুনালে অভিযোগ করার অনুরোধ জানান চিফ প্রসিকিউটর। এ নিয়ে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 45টি অভিযোগ করা হয়েছে।
তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশ ছেড়ে কিভাবে পালিয়েছেন সে বিষয়ে কিছু জানে না র্যাব। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে কথা বলেন সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এদিকে ব্যর্থতার কারণেই র্যাবকে সাগররুনি হত্যা মামলা তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ছাত্র জনতার গণ আন্দোলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নজিরবিহীন দমন পীড়ন চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হয়েছে। তাকে গ্রেফতারে বেশ কয়েকবার অভিযানও চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সকলের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক এই মন্ত্রী। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রচারিত হয়। র্যাবের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে জানানো হয়, গণমাধ্যমের খবরের বাইরে এ সংক্রান্ত আর কোনো তথ্য নেই সংস্থাটির কাছে। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে কেন র্যাবকে সরিয়ে দেওয়া হয়েছে এমন প্রশ্ন অনেকটা এড়িয়ে যান তিনি। তদন্ত প্রতিবেদন আপনারা অসংখ্যবার পিছিয়েছেন। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই এটা করেছে। আসন্ন দুর্গাপূজা ঘিরে সহিংসতার উস্কানি থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিন এবং সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেয়। অন্যদিকে পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসেরের 4 দিনের এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া গুলশান থানার আরেক হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক জামান আদনানকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার হত্যা মামলায় এই আসামির সংশ্লিষ্টতা এবং তার সহযোগিতা বিষয়টা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার কারণে তাকে হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুস সালাম মুর্শেদি তাকেও একটি হত্যা মামলায় তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। সুইডেনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু ইকোনমি, মেরিটাইম সহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র্যাগনার উইক্স পরিচয়পত্র পেশ করেন। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল সুইডেনের রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার প্রদান করে। পরে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি আশা করেন আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে সুইডেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দেল ওয়াহাব সাইদানি। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল আলজেরিয়ার রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার প্রদান করে। পরে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুদেশের মধ্যে ইতোমধ্যে 20টি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি এবং দেশে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো একথা জানান। সাক্ষাতে ইতালিকে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শীঘ্রই প্রত্যাবর্তন হবে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 2.5 বিলিয়ন। সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে সেনাবাহিনী পরিচয়ে উঠিয়ে নেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগের দোসররা প্রশাসনে এখনও কাজ করছে বলেই দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। মহাসচিব বলেন, দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা। বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল। তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের অপতৎপরতা বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। বিভিন্ন সময়ে আলোচিত দেশের বৃহত্তর 7টি শিল্পগোষ্ঠীর মালিকানা হস্তান্তর স্থগিত করাতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত রোববার সংশ্লিষ্ট পরিদপ্তরগুলোতে এই চিঠি পাঠায় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম, নাসা, সামিট, ওরিয়ন এবং থার্ড ওয়েভ টেকনোলজিস বা নগদ লিমিটেডের মালিকানা হস্তান্তর স্থগিত করতে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে এই চিঠি দিয়েছে এনবিআর। চিঠিতে বলা হয়েছে, চলমান তদন্ত অনুযায়ী এই কোম্পানিগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। এ কারণে দেখিয়ে জনস্বার্থে এসব কোম্পানির শেয়ার স্থানান্তর অর্থাৎ কেনাবেচা ও দানকে স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে। দেশের দুর্বল ব্যাংকগুলো এখন চরম তারল্য সংকটে ভুগছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। অনেকেই এসব ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না। তবে বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তায় দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দেওয়া শুরু করেছে কয়েকটি সবল ব্যাংক। এরই মধ্যে প্রায় 1000 কোটি টাকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোর পুনরুদ্ধার জরুরি। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন তারা। হাসানুল শাওনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত দেশের ব্যাংক খাত। নিয়ম না মেনে নামে বেনামে ঋণ নিয়ে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। ফলাফল, দুরবস্থায় কিছু ব্যাংক যাদের তারল্য সংকট এখন চরমে। কয়েকটি ব্যাংকের অবস্থা এমন যে তাদের অনেক শাখায় নগদ টাকার লেনদেন বন্ধ হওয়ার পথে। চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছে না এসব ব্যাংক, যাতে ভোগান্তি আর অনিশ্চয়তায় গ্রাহকরা। ম্যানেজার বললো টাকা নেই, এবার কোন বিপদে পড়ে আল্লাহ জানে। টাকা আমার 6 লাখ লাগবে, এখন যদি আমি 50,000 উঠে তো সমস্যা তো হচ্ছে। আমি আমার টাকা আমার দরকারের সময় খরচ করতে পারতেছি না, এর থেকে বড় ভোগান্তি আর কি হতে পারে। আমি তো ব্যাংকের কাছে দয়া চাচ্ছি না, ব্যাংক তো আমাকে লোন দিচ্ছে না, আমার টাকা আমি নিব সেটাই পাচ্ছি না। খোদ বাংলাদেশ ব্যাংকই বলেছে 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। সংকট থেকে পুনরুদ্ধারে বিশেষ নজরদারিতে আনা হয়েছে ব্যাংকগুলোকে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পাশাপাশি তারল্য সংকট কাটাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে করে কোনো ধরনের একটা অনিশ্চয়তা সৃষ্টি না হয়। বোর্ড পুনর্গঠন করে আর্থিক সহায়তা দিয়ে অন্যান্য ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে এটা, আর মধ্যমেয়াদে বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করে এই সেক্টরটার যে ধরনের সংস্কার দরকার সেটা। আমার মনে হয় যে এটা কিছুটা সময় লাগবে, কিন্তু একটা সুস্থ ব্যাংকিং খাতের দিকে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপগুলি প্রয়োজন ছিল সেগুলো কিন্তু নেওয়া শুরু হয়েছে। এবার আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিতে চায় না বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তায় এসব ব্যাংককে ঋণ দিতে রাজি হয়েছে কিছু সবল ব্যাংক। এতে প্রাথমিকভাবে এসব ব্যাংকের তারল্য সংকট কিছুটা কাটবে বলেই মনে করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া দরকার, অন্তত একটা সার্টেন লেভেল হলেও দেওয়া দরকার বলে আমি মনে করি। এতে করে হয়তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু আমি মনে করি না যে খুব বড় সমস্যা হবে। কিন্তু এর চাইতে বড় বিশৃঙ্খলা হবে যদি জনগণ তাদের টাকা উঠাতে না পারে। অনেক ধরনের মানুষের অসুবিধা থাকে, সুতরাং ব্যাংকে টাকা রেখেছে সেই টাকা যদি না পাওয়া যায় তাহলে অনেকেই দেউলিও হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ব্যাংক খাতের দুরবস্থার জন্য দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন আলোচনায় বসতে চাইবে তাতে বিএনপি সাড়া দেবে। ডাক্তার জাহিদ বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দস্যুরা ষড়যন্ত্র করছে, তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে। যারাই বিগত সময়ের আন্দোলনে নির্যাতন চালিয়েছে তাদের দেশে এনে বিচার করার তাগিদ দেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনো বসে আছেন তারা বিশেষ করে পিএসসিতে এই দুদুকে এবং সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না। এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এরপর জাতীয় প্রেস ক্লাব ও তার কর্মস্থল এনটিভি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে কিশোরগঞ্জে তাড়াইল উপজেলার গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। সব সীমান্ত পেরিয়ে অচেনা সীমান্তে সাংবাদিক সীমান্ত খোকন। কিশোরগঞ্জের তাড়াইলের দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের সন্তান চিরনিদ্রায় শায়িত হলেন শেকড়ের মাটিতেই। সীমান্ত খোকনের সবশেষ জানাজা অনুষ্ঠিত হয় তাড়াইলের দামিহা ইউনিয়নের হাছলা গ্রামে। গ্রামের মানুষ জানাজায় অংশগ্রহণ করে তার মাগফিরাত কামনা করেন। এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের এমন মৃত্যুতে শোকাহত তার পরিবার, এনটিভি পরিবারের সদস্য সহ সাংবাদিক সমাজ। বুধবার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয় তার মরদেহ। এ সময় শোকাবহ পরিবেশে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সাংবাদিক পেশায় দীর্ঘদিনের সহযোদ্ধারা। দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলেন। লাস্ট মনে হয় ম্যানেজিং কমিটির ইলেকশনের জন্য যে পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছে, আমি মনে হয় দেখি নাই বাবাকে ওইরকম অবস্থায় আগে। তার যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মেনে নেওয়া যায় না কোনোভাবে। এত একজন কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল একজন তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি। সীমান্ত খোকনের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ। সীমান্ত খোকন এনটিভি পরিবারের একজন সদস্য ছিলেন এবং আজকে আমরা আমার এনটিভির পরিবারের একজন সদস্যকে হারিয়েছি এবং আপনারাও আপনাদের বন্ধুকে হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরেও বলতে হয় সীমান্ত খোকন এনটিভিতে সবসময় থাকবেন, আমাদের মাঝেই থাকবেন। আর ওরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করব আপনারা ওনাকে মাফ করে দেবেন। পরে তার মরদেহ প্রিয় কর্মস্থল এনটিভির কার্যালয়ে নেওয়া হয়। এক যুগেরও বেশি সময় ধরে এই টেলিভিশনে কর্মরত ছিলেন সীমান্ত খোকন। তাকে এভাবে বিদায় জানাতে হবে মানতেই পারছিলেন না সহকর্মীরা। দ্বিতীয় জানাজায় এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ চ্যানেলের বিভিন্ন বিভাগের কর্মরতরা অংশ নেন। সকলের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে তারা কোনোভাবেই তার এই অসময় চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না।
তিনি নামাজি মানুষ ছিলেন, ক্রিয়েটিভ মানুষ ছিলেন, সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার রুহের মাগফিরাত দিক, এবং দেশবাসীর জন্য আমরা তার জন্য দোয়া কামনা করছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, তাড়াইল, কিশোরগঞ্জ। চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে কত বাড়ানো হবে সেই সিদ্ধান্ত 7 দিনের মধ্যে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন চাকুরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 ও শর্ত সাপেক্ষে কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সোমবার একটি কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বুধবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক করেন কমিটির আহ্বায়ক সহ সদস্যরা। বৈঠকে নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের মূল দাবি যেটি, সেটা হলো যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। আর শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ধরে নিয়েই কমিটি কাজ করছে বলে জানান কমিটির আহ্বায়ক। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। কেন? কারণ হলো বিভিন্ন কারণে, ইউনিভার্সিটির সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী, একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে, আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের, অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে, অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে। 7 দিনের মধ্যে কমিটির প্রতিবেদন প্রকাশের পর তাদের পরবর্তী অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা স্থগিত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, সাজা স্থগিত চেয়ে জুবাইদা রহমানের করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য স্থগিত করা হলো। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছর জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। 2007 সালের তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে 27 আগস্ট থেকে 9,43,28,008 টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম বীর বিক্রম। বিকেলে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্তদের জন্য সংগৃহীত অর্থের মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর শেষে এ তথ্য জানান তিনি। 204টি চেকের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অর্থ জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর 22 আগস্ট থেকে টিএসসিতে 11,69,84,420 টাকা জমা হয়েছিল বলে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে। তখন বন্যা ত্রাণ কার্যক্রমে ব্যয় হয়েছে 1,78,33,206 টাকা। আজ 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়া হলো এবং বাকি 1,91,00,000 টাকা প্রশাসনের মাধ্যমে উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলেও জানান তারা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্য লগ্ন শুভ মহালয়া। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হয়েছে। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে ধরণীতে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী 9 অক্টোবর থেকে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
অশুভ শক্তির বিনাশিনী দেবী দুর্গার আগমন ধ্বনিত হয় মর্তে। ভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার এ যে দেবী দুর্গার সূচনা লগ্ন। স্বর্গলোক থেকে মর্তে মহামায়ার দেবীর আগমনের ক্ষণ গণনা শুরু আজ থেকে। পূর্বাহ্নে চণ্ডীপাঠ, ঘট স্থাপন আর প্রার্থনা মন্ত্রে ছিল দেবী আগমনের আবাহন। আমরা সবাই চাই যে আমাদের দেশে সম্প্রীতি বজায় থাকুক, সেটা যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক। সবাই যেন ভালো থাকে, বিশ্ববাসী যেন ভালো থাকে, এই কামনাই করি। মায়ের এই আগমনের প্রেক্ষিতে এই সংকট কেটে যাক, পৃথিবীতে আমাদের সকলের শান্তি বর্ষিত হোক। পুরাণ মতে মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। মহালয়ায় দুর্গার সৃষ্টির বর্ণনা আর দেবী বন্দনার সুরে মোহিত হয় ভক্তের হৃদয়। আমাদের সামনের যে দিনগুলো আসছে সেগুলো যেন মা সুন্দর এবং সুষ্ঠুভাবে সবার জন্য নিয়ে আসে। মায়ের কাছে চাওয়া এটাই যে এই স্বাধীনতা যেন আমাদের থাকে, এই স্বাধীনতা যেন রক্ষা করতে পারি। দুর্গার আগমন এটা একটা প্রতীকী উৎসব, মানে অশুভ নাশ করা, তারপরে অসুর নাশ করা এবং যত পাপ আছে সেই পাপ দূর করা, এই আশাটাই আমরা মনে মনে লালন করি। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 13 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গা উৎসব। সকল অশুভ শক্তির বিনাশে এবার দেবী দুর্গা মর্তে আসবেন পালকিতে চড়ে আর ফিরবেন গজে করে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এলপিজির দাম 12 কেজিতে 35 টাকা বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। সেই অনুযায়ী দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে মূল্য সমন্বয় করতে 3 দফায় বাড়ে দাম। অক্টোবরের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1456 টাকা। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি অটো গ্যাসের দাম প্রতি লিটার 65 টাকা 26 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 66 টাকা 84 পয়সা। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। নারী বিশ্বকাপের খবর। স্বাগতিক হয়েও এবার টি-20 বিশ্বকাপটা অন্য দেশে খেলতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। পরিবর্তিত পরিস্থিতিতে কাল আসরের উদ্বোধনী ম্যাচ বিকেল 4টায় নিগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই। অনুশীলনে 2 ম্যাচে 1টি করে জয় পরাজয় তাদের। পাকিস্তানকে হারালেও তারা হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে। শারজার স্লথ উইকেটে দলের স্পিনার নাহিদার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। আর একটি উইকেট হলেই টি-20 বিশ্ব আসরে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে 100তম উইকেট পেয়ে যাবেন তিনি। অভিজ্ঞতার বিচারে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। অন্যদিকে অনেক কাঠখড় পুড়িয়ে প্রথমবার আসরে নাম লেখানো স্কটিশরা চায় নিগারদের পথে কাঁটা বিছিয়ে দিতে। অবকাশ নেই, কারণ প্রত্যেকটা টিমে এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে এবং সবার ভিতরে সেম ক্ষুধা আছে যে সবাই ম্যাচ উইন করতে চায়। তো সোফার অবশ্যই আমরা 1 গেম অ্যাট এ টাইম এভাবেই আগাবো এবং তাদের এগেনস্টে যেসব প্ল্যান করলে তাদেরকে আমরা বিট করতে পারবো সেগুলো নিয়ে ভাববো। It's very much important that we play our A game. 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে মেয়েরা। ব্যাটিং বোলিং নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বিশদ কথা হয়েছে। স্কটল্যান্ডকে হারাতে আমাদের সেরাটাই খেলতে হবে। আশা করছি ইতিবাচক খেলে ফল আমাদের পক্ষে নিয়ে আসতে পারবো। ইস্পাহানি মির্জাপুর ভারত বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ।
ভারত বাংলাদেশ মধ্যকার টি-20 ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। তাই আয়োজনে কোনো কমতি রাখতে চায় না মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিকে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 খেলতে গোয়ালিয়রে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। ভারত থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এবার বাংলাদেশের সামনে টি-20 পরীক্ষা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচ খেলতে গোয়ালিয়রে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি, যেটি গোয়ালিয়রের শশাঙ্কগড় এলাকায় অবস্থিত। মূল শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে নতুন করে নির্মাণ করা হয়েছে এটি। স্টেডিয়াম থেকে যে কোনো দিকে উঁকি দিলেই দেখা মিলবে মনোমুগ্ধকর সবুজ পাহাড়ের। এই স্টেডিয়ামের ইতিহাসের সাথে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও, কারণ প্রতিবেশী দুই দেশের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নাম জড়াতে যাচ্ছে এই স্টেডিয়ামটি। নিউলি বিল্ট উইথ নিউ টেকনোলজিস। প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে সংশ্লিষ্ট সবাই বেশ রোমাঞ্চিত। এখানে প্রথম আর গোয়ালিয়রে প্রায় 14 বছর পর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই ম্যাচটি আমাদের জন্য বিশেষ কিছু। চূড়ান্ত না হলেও উদ্বোধনী দিনে কিছু আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। গোয়ালিয়রের ঐতিহ্যবাহী রাজ পরিবারের দেয়া 30 একর জমিতে এই স্টেডিয়ামটি নির্মাণ করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ পরিবারের উত্তরসূরি মাধবরাও সিন্ধিয়া নিজেও ক্রিকেটার ছিলেন বলেই এই স্টেডিয়ামটি করা হয়েছে তার নামেই। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। বিশ্বের খুব কম স্টেডিয়ামেই এমন সুযোগ মেলে বাংলাদেশের, তাই বলাই যায় নাজমুল হোসেন শান্তদের জন্য এটি হতে যাচ্ছে ঐতিহাসিক একটি মুহূর্ত। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গোয়ালিয়র, ভারত। ফুটবল। বাফুফে নির্বাচনে ফেনী, গোপালগঞ্জ, শেরপুর ও লালমনিরহাট জেলার কাউন্সিলরশিপ বাতিল করা হয়েছে। মোট 133 জন কাউন্সিলর এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন। এসব তথ্য জানিয়েছেন কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে গঠিত যাচাই বাছাই কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ জাকারিয়া। বুধবার মতিঝিলে দিনভর 3 সদস্যের কমিটি কাউন্সিলরদের অভিযোগ শোনার পাশাপাশি তথ্য যাচাই করেছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বর্তমান কমিটির শেষ সভা বসবে। এই সভায় নির্বাচনী আপিল কমিটিও গঠন হবে। 2025 সালের বাজেট উত্থাপন ও অনুমোদন, বাফুফে ভবন সংস্কারের সিদ্ধান্ত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এদিন। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডলকে। বিকেলে তার প্রয়াণ উপলক্ষে স্মরণ সভা করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন BSJA। সংগঠনের কার্যালয়ে সাবেক এই ভারপ্রাপ্ত সভাপতির স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি সাইদুজ্জামান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, পল্টু সহ সদস্যরা। বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম, আব্দুল গফফার, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা সহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরা। এ সময় দেশের খ্যাতনামা সাংবাদিক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকরা নিজেদের স্মৃতির আয়নায় খুঁজে ফিরেছেন সবার প্রিয় অঘোর মণ্ডলকে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। 5 অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের সংলাপ, আলোচনা হবে সংস্কার কমিশন ও আইন শৃঙ্খলা নিয়ে। আওয়ামী লীগ ও 14 দলের বিরুদ্ধে কারফিউ জারি করে গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দেশ ছাড়া তথ্য জানে না র্যাব, নজরুল ইসলাম সালাম মুর্শেদি রিমান্ডে। হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধে 8 ইসরায়েলি সেনা নিহত, আয়রন ডোম কাচের থেকেও ভঙ্গুর, মন্তব্য ইরানের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।